স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 19 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে পরিচয়পত্র দেখিয়ে হলে প্রবেশ করতে হবে। সকাল থেকে বিভিন্ন হলে নিজ নিজ রুমে উঠতে শুরু করেছে শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় এবং হলের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়েছে। এদিকে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিকা ক্যাম্পে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আন্দোলন জোরদার করাই এখন প্রধান লক্ষ্য বিএনপির। কেন্দ্রের ঘোষিত আন্দোলন কর্মসূচি মুখ থুবড়ে পড়ে তৃণমূলে এসে, তাই এবার লক্ষ্য তৃণমূলকে সংগঠিত করা। এ নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান সিরিজ বৈঠক করেছেন শীর্ষ নেতাদের সঙ্গে। তৃণমূলে ধরপাকড় এবং ভয়ভীতি হবে এমনটা মাথায় রেখেই কৌশল সাজানো হচ্ছে দাবি নেতাদের। শামসুজ্জামান শাহীন এবং নয়ন বড়ুয়া জয়কে সঙ্গে নিয়ে কাজী শাহিদের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। এরপর থেকেই মাঠের রাজনীতিতে এক দফা আন্দোলনের কথা বলছেন তারা। সিরিজ বৈঠক শেষে কেন্দ্রীয় নেতারা চাঙ্গা হলেও দলটির তৃণমূল কতটা প্রস্তুত আন্দোলনে প্রশ্ন ছিল নেতাদের কাছে। তারা বলছেন তৃণমূলকে সংগঠিত করতেই বার্তা দেওয়া হয়েছে সিরিজ বৈঠক থেকে। আমাদের মধ্যে থেকে যে সমস্ত কিছু নেতৃবৃন্দ যারা একটু অলস ছিল, অনেকে পারিবারিক কারণে হয়তো মাঠে আসে নাই, আর বিভিন্নভাবে উপর পর্যায়ের নেতারা, তৃণমূল না, তাদেরকে কড়া নির্দেশনা যে সুসংগঠিত করা প্রত্যেকটি এলাকায়। আমাদের যে মিটিংগুলো হচ্ছে তাতে করে আমাদের একটা মেসেজ কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে দিতে চেষ্টা করছি। সেটা হচ্ছে সম্মেলনের মাধ্যমে আবার নতুন করে দলকে সাজিয়ে তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে ছড়িয়ে দিতে হবে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা, দলকে ঢেলে সাজানো, এবং এই মেসেজটাই আমাদেরকে দেওয়া হয়েছে। আন্দোলন শুরু হলে গ্রেপ্তার হতে পারেন শীর্ষ নেতারা। সরকার বিরোধী আন্দোলনে নামলে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে তৃণমূলে। এবার আন্দোলনের ডাক দিয়ে পেছন ফিরে তাকানোর সুযোগ নেই বলছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি ধরপাকড়ের ভয় করে না, কারণ আমরা বিশ্বাস করি যে ভয়, ভীতি, ধরপাকড় ছাড়া পৃথিবীর ইতিহাসে কেউ কখনো কোনো গণতান্ত্রিক আন্দোলন হয় নাই। 15টি বছর 11 থেকে শুরু করে আছে। আমরা তো এগুলির মধ্যে আছি। আমার বিরুদ্ধে অনেক মামলা, আমাদের নেতাকর্মী সবার বিরুদ্ধে মামলা আছে। কাজে এই মামলা হামলাকে আমরা উপেক্ষা করে কিন্তু আমরা রাজপথে আছি এবং থাকবো। নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন না আসলে আন্দোলনে যাবে বিএনপি। এজন্য দলের ত্যাগী নেতারা প্রস্তুত আছেন। জনগণের প্রয়োজনে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে বলছেন নেতারা। ত্যাগী কর্মীরা ছিল, আজকে তারা নেতৃত্বে আসছে ওয়ার্ড এবং ইউনিয়নে। তাদের সমন্বয়ে আমাদের দল সুসংগঠিত হচ্ছে। আমরা খালি আন্দোলন না, আমরা মানুষের অধিকারের সংগ্রামের জন্য আমরা মাঠে নামবো, এবং তার মধ্যে মূল যে বক্তব্য সেটি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে হাঁটছে দলটি। আওয়ামী লীগ 1996 সালে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল, তেমন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। রাজধানীর পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর রিটেনশন পন্ড বা জলাধার প্রকল্পের জমির সীমানা নির্ধারণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এই জলাধার ঘিরে জল সবুজ কেন্দ্রিক হাইড্রো ইকো পার্ক নির্মাণে নকশা তৈরির কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে উন্নত বিশ্বের মতো বাজারে গ্রিন বন্ড ছেড়ে এই প্রকল্পের অর্থ সংগ্রহ করা হবে। এদিকে সুস্থ এবং সুন্দর ঢাকা গড়তে ডিএনসিসিকে সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে যাতে রাজধানীর পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা তৈরি না হয়, সেই জন্য 2006 সালে 53 একর জায়গার উপর কল্যাণপুর রিটেনশন পন্ড অর্থাৎ বৃহৎ জলাধার প্রকল্প হাতে নেয় ঢাকা ওয়াসা। কিন্তু গেল 15 বছরে প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় দখল হয়ে যায় এই জলাধারের 171 একর জায়গা।
এবার বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই জমি উদ্ধার করতে চায় ডিএনসিসি। এছাড়া এই জলাধার ঘিরেও নেওয়া হয়েছে হাইড্রো ইকো পার্ক নির্মাণের মহা পরিকল্পনা। আমাকে সিএস এবং আরএস যেটাতে মানে ম্যাক্সিমাম যেটা আছে সেই দাগগুলো নিয়ে আমরা কাজ করব। এই কাজগুলো দেওয়ার জন্য আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা হয়েছে। প্রকল্পের মূল পরিকল্পনা কল্যাণপুরের 5টি খালের অতিরিক্ত পানি জলাধারে ধারণ করে পাম্পের সাহায্যে তুরাগে ফেলা। নগর পরিকল্পনাবিদরা মনে করেন এর ফলে ঢাকার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা হবে না। একই সাথে খালগুলো বাদ দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা। মূলত জলাধার ঘিরে 110 একর জায়গার উপর জল সবুজ কেন্দ্রিক হাইড্রো ইকো পার্ক নির্মাণ প্রকল্পে 10টি জোনে থাকছে অর্ধশতাধিক স্থাপনা। একই সঙ্গে মাঝখানে দুটো আইল্যান্ডে বার্ড এভিয়ারি, প্রজাপতি গার্ডেন এবং বি কালচার, এগুলোর মাধ্যমে ওই ইয়াং সোল প্রকৃতি নির্ভর শিক্ষালয় হিসেবে ব্যবহার করতে পারবে। রোয়িং, বোটিং এবং প্রকৃতিদত্ত জলে সাঁতার কাটা, সুইমিং পুলে নয়, সব কিছু ফ্যাসিলিটির মধ্যে থাকছে। মেয়র জানিয়েছেন এই প্রকল্পের অর্থ সংগ্রহ করতে উন্নত বিশ্বের মতো বাজারে গ্রিন বন্ড ছাড়া হবে। এমন উদ্যোগে ডিএনসিসির পাশে থাকতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। শহরের বাতাস, পানি, মাটির মান উন্নয়ন এবং আমাদের সুন্দর একটি নগরী ওনারা যাতে আমাদের উপহার দিতে পারেন, তার ফাইন্যান্সিয়াল সলিউশন কিভাবে ক্যাপিটাল মার্কেট দিতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। যেটা মিউনিসিপ্যালিটি বন্ড যেটা সেটার ইন্টারেস্ট কিন্তু বেশি, কিন্তু প্রায় 5%-এর মতন। এটা আমরা 2.5%, যে আমরা 2.5% টাকা যদি পাই তাহলে আমাদের পে ব্যাক করতে তো সুবিধা হবে আমাদের। ডিএনসিসি মেয়র জানান চলতি বছর প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে প্রকল্পটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধুনিক জল সবুজ ঘেরা হাইড্রো ইকো পার্ক হবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দেশে করোনার সংক্রমণে গত 24 ঘন্টায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 794 জন, তবে রোগী শনাক্তের হার 3-এর কিছুটা উপরে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় মোট 24,928 জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 3.19। আগের দিন শনাক্তের হার ছিল 2.90। এখন পর্যন্ত দেশে মোট 15,58,758 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 27,591 জনের, আর সুস্থ হয়েছেন 15,19,588 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 834 জন। আজ বিশ্ব শিক্ষক দিবস। আর এই দিবসের আগেই দেশে 2 লাখ প্রাইমারি স্কুল শিক্ষক স্থায়ীভাবে এই পেশা ছেড়েছেন। আর পেশা ছাড়ার দোরগোড়ায় আছেন আরও 3 লাখ শিক্ষক। করোনার এই সময়ে বন্ধ হয়ে গেছে 20,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, এমনটা দাবি বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের। তাই দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার এই কারিগররা বললেন, এমন দিবস পালন মূল্যহীন। নাইমাজিকো রিপোর্ট। রাজধানীর আদাবর বাজার এলাকার পপুলার ইন্টারন্যাশনাল স্কুলটির প্রধান শিক্ষক আমেনা বেগম। করোনার প্রকোপে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি। পরিবার নিয়ে তাই নিজের ভাড়া বাসা ছেড়ে স্কুলটির 2টি কক্ষে সাজিয়েছেন সংসার। যে স্কুলের আলমারি একসময় শিশুদের পড়ার বই খাতায় ঠাসা থাকতো, এখন সেখানে জায়গা করে নিয়েছে রং বেরঙের জামা কাপড়, যা বিক্রি করে সংসার চালাচ্ছেন আমেনা। এদিকে স্কুল খুললেও শিক্ষার্থীর সংখ্যা এখনো অর্ধেকেরও কম বলে জানান তিনি। স্কুল প্রতিষ্ঠানগুলো খোলার পরেই না পারছি শিক্ষকদের বেতন দিতে, না পারতেছি ভাড়া মেনটেন করতে, না আসতেছে সম্পূর্ণ স্টুডেন্টরা। যেখানে শিক্ষকদেরই কোনো গুরুত্ব নেই, তাহলে দিবসটাকে আমরা কিভাবে গুরুত্ব দিব? বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী বলেন, দেশে 60,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় আছে, যার মধ্যে বন্ধ হয়ে গেছে 20,000-এর বেশি। আর করোনার এই সময় কারো কোনো সহযোগিতা না মেলায় 10 লাখ শিক্ষকের মধ্যে 2 লাখ স্থায়ীভাবে শিক্ষকতার মতো এই মহান পেশা ছেড়েছেন। আমাদের প্রায় অর্ধেকের মতো শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। যে প্রতিষ্ঠানগুলি এখনো টিকে আছে সেগুলি যদি অতি দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠান খুলে দেওয়া না হয় তাহলে সেগুলিও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
তাই শিক্ষকদের এই পেশায় ধরে রাখতে সরকারের সহযোগিতা চান তারা। আর বিশ্বের অন্যান্য দেশে এই দিবসের প্রতিপাদ্য শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক হলেও দেশের জন্য শিক্ষক মর্যাদার সাথে বাঁচতে চায় এমন প্রতিপাদ্য করার আহ্বান জানান তারা। অন্য রকমের কাজ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিকে দিশেহারা সাধারণ মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। কাঁচামরিচের ঝাঁজ 200 টাকা ছাড়িয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নিত্যপণ্যের বাজারের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, আর এই দামের এই লাগামহীন ঊর্ধ্বগতি কেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলছেন যে নিত্যপণ্যের দাম এখন অনেকটা লাগামহীন। সব পণ্য বলতে যে সবজির যে বাজার আমরা দেখছি, সবজির বাজারে এসেছে রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার বলা যায় সবজির। এই জায়গায় কিন্তু আমরা দেখছি সব সবজির দামই কিন্তু অনেকটা বেশি। যে আপনি যেমনটা বলছেন কাঁচামরিচের ঝাঁচের কথা, কিন্তু আসলে কাঁচামরিচের দাম কিন্তু এখান থেকে বিক্রি করা হচ্ছে আমরা দেখছি 160 থেকে 65 টাকা। আবার বাজার ভেদে আরও বেশি দাম। অন্যান্য বাজারগুলো আমরা যেমনটা দেখেছি 200 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। তেমনিভাবে ধনেপাতার দামও কিন্তু অনেকটা বেশি। আর সবজির কথা যদি আমরা আপনাকে জানাই, কিন্তু সবজি দেখতে পাচ্ছি শীতকালীন সবজিতে ভরপুর চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার সহ সব কাঁচা বাজার, কিন্তু দেখা যাচ্ছে সব ধরনের সবজির দাম অনেকটা বেশি। 50 টাকার নিচে খুবই কম সবজি আছে। যে কাঁকরোল আপনি দেখতে পাচ্ছেন, সেই কাঁকরোল কিন্তু এই জায়গা থেকে বিক্রি করা হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। আর শিম দেখতে পাচ্ছেন, সেই শিম বিক্রি করা হচ্ছে এই জায়গা থেকে 130 থেকে 120 টাকা কেজি। আবার কোনো বাজারে আমরা দেখছি 100 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। ফুলকপি বিক্রি করা হচ্ছে 100 টাকা থেকে 110 টাকা। আবার বাজার ভেদে বিভিন্ন বাজারে মানে বিভিন্নভাবে তারা বিক্রি করছে। আর বেগুনের দাম সবচেয়ে বেশি আমরা দেখছি। বেগুনের কেজি বিক্রি করা হচ্ছে এই জায়গা থেকে আমরা দেখছি 70 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। সব মিলে বলা যায় যে বাজার মনিটরিং, যে নিয়মিত বাজার মনিটরিং করার কথা রয়েছে, সেই বাজার মনিটরিং কিন্তু আমরা দেখছি না। তার কারণেই কিন্তু আসলে দেখা যাচ্ছে কিন্তু আসলে যে যেমন খুশি তেমনভাবে তারা বিক্রি করছে। পেঁয়াজের দামই কিন্তু অনেকটা বেশি। এখন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে খুচরা বাজার থেকে 55 থেকে 60 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। আর খাতুনগঞ্জের বাজারগুলো যেমনটা আমরা দেখেছি, খাতুনগঞ্জের বাজারে সেই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 40 থেকে 42 টাকা। আবার কোনো এই আড়তে দেখলাম আমরা 45 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিত্যপণ্যের বাজারের অবস্থা নিয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, লালনের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় আসতে শুরু করেছে সাধু সন্ন্যাসীরা। যদিও এবার শেষ পর্যন্ত মেলার অনুমোদন দেয়া হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, মেলার বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন? অর্থাৎ 200 বছর আগে এরকম গানের মাধ্যমে কিন্তু ফকির লালন শাহ এই কুষ্টিয়ার কালীগঙ্গা নদীর পাড়ে তার অহিংস মানব ধর্ম প্রচার করেছিলেন এবং সেই তিনি 140 বছর আগে তিরোধান হয়েছেন। সেই তিরোধান দিবস উপলক্ষ করে 140 বছর ধরেই কিন্তু এখানে বাউল মেলা, সাধুসঙ্গ এগুলো হয়ে আসছে। কিন্তু করোনার কারণে গত 2 বছর এখানে কিন্তু আসলে বাউল মেলা, সাধুসঙ্গ প্রশাসন বন্ধ রেখেছে এবং এবারও এখন পর্যন্ত যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কিন্তু প্রশাসন বলছে যে তারা আসলে শেষ পর্যন্ত অনুষ্ঠান করতে পারবেন কিনা সংশয়ে আছেন। তবে বাউল ফকিররা কিন্তু 14 দিন আগে থেকে, অর্থাৎ আরো 10 দিন পর পয়লা কার্তিক লালনের তিরোধান দিবস, তার আগে থেকেই কিন্তু তারা আসলে এই যে দেখছেন যে কালী নদীর পাড়ে আখড়াবাড়ি ঠিক পাশে তারা অবস্থান নিয়ে আছেন এবং তারা তাঁবু টানিয়ে এখানে আসন গেড়েছেন। দূর দূরান্ত থেকে অসংখ্য বাউল ভক্ত তারা এসেছেন, তারা গানে গানে লালনের অহিংস বাণী প্রচার করছেন। তারা বলছেন যে অনুষ্ঠান এবার হতেই হবে। আমি একজন বাউলের সাথে কথা বলবো। অনুষ্ঠানের ব্যাপারে বলেন। অনুষ্ঠান মেলা তো আমরা চাই, মনে করেন পাগলরা 2 বছর ধরে মেলা করতে পারতেছি না। আমাদের পাগলদের কোনো অস্তিত্ব নাই, বুঝতে পারছেন। এখন আমরা
চাই যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাগলদের মেলার জন্য সব জায়গায় অনুমতি দেখ। আমরা এটাই চাই, আমাদের পাগলদের বাঁচার রাস্তাই হলো মেলা। আমরা পাগলদের তরফ থেকে সবাই বলি আমরা মেলা চাই। শুনছিলেন যে আসলে বাউলরা কিন্তু চরম শুদ্ধ, তারা চান যে কোনো ভাবেই হোক তাদের অনুষ্ঠান যেন এবার করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে আসছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সহকর্মী জাহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া থেকে। টানা বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল রংপুর নগরীর অধিকাংশ সড়ক। রাস্তাঘাট, অলিগলি, বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। এ বিষয়ে জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, রংপুর নগরীতে জলাবদ্ধতার কারণ কি আসলে, আর স্থানীয়রা এই বিষয়ে কি বলছেন? অর্থে আপনাকে যদি বলি, আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের মহানগরীর 4 নম্বর ওয়ার্ডে আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয়ে। আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে গতকালকে বৃষ্টি হয়েছে, অর্থাৎ গতকাল সারাদিনই বৃষ্টি হয়েছে, আজকে রাত থেকে কিন্তু বৃষ্টি হয়নি। এই পানি নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত পানি কিন্তু নামেনি, অর্থাৎ জলাবদ্ধতা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের চরম দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে। অর্থাৎ এই আমরা যতটুকু জানতে পেরেছি যে ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিতভাবে না হওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। কথা বলতে চাই এই স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে, অর্থাৎ এই আপনার স্কুলে জলাবদ্ধতা গতকাল থেকে রয়েছে, তো এখন পর্যন্ত পানি নেমে যায়নি। তো মূল কারণটা বলতে পারবেন কিনা? মূল কারণ হচ্ছে যে এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, নতুন ড্রেন যেহেতু আসতেছে, এটা হইলে পরে তখন আমি এখান থেকে লাইন দেওয়ার ব্যবস্থা করবো আর কি। তাহলে শিক্ষার্থীদের তো কষ্ট হচ্ছে, কিভাবে? গতকাল শিক্ষার্থীরা আসতে পারে নাই, গেট থেকে ফিরে গেছে। যার 2-1 জন আসছে তার গেট থেকে ফিরে গেছে। আর গতকাল তো বৃষ্টি সারাদিন ছিল। আজও তো মাঠে অনেক পানি রয়েছে, তাহলে কি আপনারা কি পদক্ষেপ হাতে নিয়েছেন? এখন সামনে যেহেতু ড্রেন হচ্ছে, আমরা এখান থেকে এক সাইড দিয়ে আমরা পানি নামিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এখন যেহেতু ড্রেন আমার পরিপূর্ণ কমপ্লিট হয়নি, ওটা হলে পরে এখান থেকে লাইন দেওয়ার ব্যবস্থা করব। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমার সুপ্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে। তিনি বলছেন যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অর্থাৎ ড্রেনের কাজ চলছে, কোন দিন ড্রেনের কাজ শেষ হবে তারপরেই হয়তো বা এই যে তাদের জলাবদ্ধতা যে দুর্ভোগ, এটি কিন্তু লাঘব হবে। অর্থাৎ প্রতিনিয়তই রংপুর নগরীতে সামান্য বৃষ্টি হলেই নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। গতকাল 12 ঘন্টায় বৃষ্টি হয়েছে 265.2 মিলিমিটার। এই অবস্থায় সামান্য বৃষ্টিতে নগরী কিন্তু তলিয়ে যাচ্ছে। রেকর্ড পরিমাণ বৃষ্টি থেকে শুরু করে সামান্য বৃষ্টিতে নগরীর নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে নগরবাসীর দুর্ভোগ কিন্তু চরমে। এই বিষয়ে রংপুরের যে সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দ্রুত পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নের জন্য। তো এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি অর্থের কাছে। মানিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রেজাউল করিম মানিক যুক্ত হয়েছিলেন রংপুর নগরী থেকে। যশোর উপশহরের মানুষের দাবির মুখে টিএনটি মোড় থেকে লেক পার্ক হয়ে সারথী টেক্সটাইল মিল পর্যন্ত 2 কিলোমিটার সড়ক সংস্কার করে কর্তৃপক্ষ। 8 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়কটি বছর ঘুরতেই আবার আগের অবস্থায় ফিরেছে। এই বিষয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, সরেজমিনে আপনি এই সড়কটির অবস্থা এখন কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে সড়কটির বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে, কোথাও খানাখন্দের সৃষ্টি হয়েছে, কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে এই সড়কের যে কাজ হয়েছে সেই কাজ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমি একটু স্থানীয়দের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই যে কি অবস্থায় সড়কটি 1 বছরে 8 কোটি টাকা ব্যয় করা হয়েছে, এখন আবার তো বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে, আসলে কারণটা কি আপনাদের কি মনে হচ্ছে? কারণটা হচ্ছে এই রাস্তাটা এখন যে পজিশনে আছে আগেও ওই পজিশনে ছিল। কোনো রকম রুলার দিয়ে সমান করে ওর পরে হালকা পিচ দিয়ে চলে গেছে। কোনো এক ট্রাক ইটও ফেলায়নি, এক ট্রাক বালিও ফেলায়নি রাস্তার তলে, খুঁচেওনি, 1 ইঞ্চও খুঁচেনি। এই জন্যে এই রাস্তার এই অবস্থা। আরও সমস্যা, 2 ইউনিয়নের পানি আসে রাস্তার 2 কোলে জড়ো হয় এবং রাস্তার পথে স্রোত যায়, তার কারণে গাড়ি ঘোড়া গেলি রাস্তা বসে যাচ্ছে। কি অবস্থা চলাচলে আপনাদের? আমাদের অবস্থা খুবই খারাপজনক। এই রাস্তাটা নতুন করে তৈরি করেছিল গত বছর, তার ভিতরে পানির আকর্ষণে
রাস্তাটা নষ্ট হয়ে গেছে, মানুষজন পড়ে, হাত পা ভাঙে, রিক্সা উল্টে পড়ে, গাড়ি ঘোড়া বেশি চলাচলের কারণে। আর রাস্তাটা কোনো রকম মেরামত ভালোভাবে করে নাই, কোনো রকম করে দিয়ে এসডি থেকে কোনো রকম কন্ট্রাক্টরের কাছ থেকে কি বুঝ নিয়ে তারা তাদের মতন বুঝ করে নিয়ে এই রাস্তাটা তারা চলে গেছে। এখন আমরা দুর্ভোগ পুরাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে রাস্তার যে কাজ হয়েছে সেই কাজ নিয়ে তাদের অভিযোগ রয়েছে এবং এই সড়কটি বেহাল অবস্থার সৃষ্টি রয়েছে। তো এই ছিল এই সড়ক থেকে আমার কাছে সর্বশেষ স্টুডিওতে আপনার কাছে ঠিক। ধন্যবাদ রিপন। আমাদের সাথে সহকর্মী রিপন হোসেন যুক্ত হয়েছিলেন যশোর থেকে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায় লক্ষ্মীপুর গ্রামে 2 নারীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় 2 আসামির ফাঁসি কার্যকর হয়েছে। সোমবার রাত 11:15টায় যশোর কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান বিষয়টি নিশ্চিত করেন। জানান, সব আনুষ্ঠানিকতা শেষে দুজনের মরদেহ তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। 2003 সালের 27 সেপ্টেম্বর আলমডাঙ্গার জোরগাছা গ্রামের 2 নারীকে রায় লক্ষ্মীপুর গ্রামের মাঠে হত্যা করা হয়। হত্যার আগে তাদের গণধর্ষণ করা হয়। এই ঘটনায় নিহত এক নারীর মেয়ে বাদী হয়ে পরদিন আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। এতে 4 জনকে আসামি করা হয়। অপর 2 জন হলেন একই গ্রামের সুজন এবং মহি। মামলা বিচারাধীন অবস্থায় মহি মারা যান। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আলমডাঙ্গার রায় লক্ষ্মীপুর গ্রামের আজিজ ওরফে আজিজুল এবং একই গ্রামের মিন্টু ওরফে কালু। ফাঁসি কার্যকর হয়েছে। এখানে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট প্রতিনিধি, সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধি, আমাদের ডিআইজি প্রিজন্স মহোদয়। আমরা যথাযথ ফাঁসি কার্যকর করেছি এবং মৃতদেহ হস্তান্তরের কার্যক্রম সমাপ্ত করেছি। রসে ভরা আখের বাম্পার ফলনে চট্টগ্রামের আখ চাষিদের মুখে খুশির ঝলক। ফলন ভালো, দাম পাচ্ছে বেশি, তাই খুশি চাষিরা। দেশীয় আখ দিয়ে উৎপাদন হচ্ছে গুড়, চিনি সহ আরও কিছু খাদ্যপণ্য। সুস্বাদু আখের রসের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাওয়ায় পাড়া মহল্লায় জুস করে বিক্রি হচ্ছে আখের রস। তবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আরও বেশি আবাদ জমিতে হবে আখের ফলন। কৃষি কর্মকর্তারা বলছেন, নতুন নতুন জাতের আখ চাষের আবাদ করে তুলতে চেষ্টা চলছে। নয়ন বরাজয়ের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইক্ষু থেকে আখ দেখতে বাঁশের মতো, পুরো শরীর টসটসে রসে ভরা। চট্টগ্রামের মাটিতেই নানান রঙের আখ যেন নজর কাটছে সবার। শুধু চট্টগ্রামের 350 হেক্টর জমিতেই আবাদ হয়েছে আখের। ভালো ফলন আর দামও বেশি পাওয়ায় খুশি চাষিরা। তবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আখ চাষে আগ্রহ আরও বাড়বে বললেন চাষিরা। আমাদেরকে তো চাষের জন্য সরকারের বরাবর বলে এই দিবে সেই দিবে, আমাদেরকে তো কোনো কিছু দিতেছে না। ফলন মোটামুটি ভালো হয়েছে, আরো ভালো হয়েছে যদি বৃষ্টি প্রথম অবস্থা হতো। এদিকে চট্টগ্রামে আখ চাষের বাম্পার ফলন হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে ব্যাপারীরা। আমরা কিনিল 70,000 75,000, ওগুলো আমরা আবার 375 কত 2,25,000 টাকা বিক্রি হয়। আখের ভালো ফলনে খুশি কৃষি কর্মকর্তারা। এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো আখের ভালো ফলন পাওয়া যাচ্ছে। প্রায় প্রতি হেক্টর জমিতে 50 থেকে 55 টন পার হেক্টর আমরা ফলন পাচ্ছি। আখের ফলন আরো বাড়াতে নতুন নতুন জাতের আখের গবেষণা করছে কৃষি বিশেষজ্ঞরা। তবে এই জাতের পাশাপাশি আর কিছু নতুন চিবি খাওয়ার নতুন নতুন জাত আছে, বিশেষ করে রং বিলাস এই জাতটি খুবই ভালো। বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের এই জাতটি যদি আমরা কৃষক পর্যায়ে সম্প্রসারণ করতে পারি, ফলন যেভাবে বৃদ্ধি পাবে। আখের রস বিভিন্ন জনবহুল এলাকায় মেশিনের সাহায্যে চাপিয়ে রস প্রতি গ্লাস 15 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে আখ দিয়ে তৈরি হচ্ছে গুড়, চিনি সহ নানান রকমের খাদ্যপণ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁয় রেকর্ড পরিমাণ জমিতে আগাম জাতের শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা পর্যন্ত। এই জাতের শিম আবাদে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁর অধিকাংশ মাঠে দেখা মিলবে এমন আগাম জাতের শিম চাষের দৃশ্য। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। কৃষকরা জানান, বিঘা জমিতে শিম চাষে উৎপাদন খরচ হয় 20,000 টাকা আর তা বিক্রি হয় 80,000 টাকায়।
বর্তমান বাজারে 100 থেকে 110 টাকা কেজি দরে শিম বিক্রি হচ্ছে, এতে বেশ লাভ হচ্ছে। 1 বিঘা জমিতে আমাদের খরচা হয় 20 থেকে 22,000 টাকা, আর বিক্রি আসে 80 থেকে 90,000 টাকা। এরকম আবহাওয়া যদি চলতে থাকে হয়তো কোনো ক্ষতির সম্মুখীন না হলে আমরা লাভবান হব। এখানকার শিম ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। জয়পুরহাট নিয়ে যায়, দেখেন নওগাঁ নিয়ে যায়, হয়তো রাজশাহী নিয়ে যায়, দেখো চট্টগ্রাম নিয়ে যায়। কৃষি বিভাগ বলছে আগাম শিম চাষে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা, আর এই জাতের শিম চাষে কৃষকদের সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। শিম চাষে আমাদের কৃষি বিভাগ থেকে উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে এবং উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের প্রযুক্তিগত বিষয়ে সহায়তা করা হচ্ছে। চলতি বছর নওগাঁ জেলায় আগাম জাতের শিম চাষ হয়েছে 700 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে ছোট আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে। শপথ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গত রবিবার রেকর্ড করে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আসনের উপনির্বাচনে 58,832 ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। যদিও মমতার শপথ পড়ানো নিয়ে খানিকটা বিতর্ক হচ্ছে, তবে বৃহস্পতিবার বিধানসভায় এসে বিধায়ক মমতা সহ আরও 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর আবেদন জানানো হয়েছে রাজ্যপালকে। মাদককাণ্ডে গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। আগামী 7 অক্টোবর পর্যন্ত নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রাখা হবে তাকে। তবে আরিয়ানের আইনজীবী দাবি করেছেন মাত্র কয়েকটি SMS এর উপর ভিত্তি করে আটক হয়েছেন কিং খানের পুত্র। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। আটকের 4 দিন পরেও ছাড়া পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান খান। মুম্বাইয়ের আদালতের জামিন শুনানিতে বলা হয়, আরিয়ান সহ অন্য 7 জনের বিরুদ্ধে তদন্তের গুরুত্ব রয়েছে, আর তা চালিয়ে যেতেই আপাতত আরিয়ানকে থাকতে হবে দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা NCBর হেফাজতেই। এরই মধ্যে আরিয়ানের ফোন জব্দ করেছে NCB, যাতে পাওয়া গেছে মাদক লেনদেন সংক্রান্ত বেশ কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ। আর সেসব থেকেই আন্তর্জাতিক মাদক চক্রের সূত্র পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও আরিয়ানের আইনজীবী সতীশ মানসিন্ডে দাবি করছেন NDPC আইনের আওতায় কোনো মাদক জব্দ হয়নি তার মক্কেলের কাছ থেকে, আর তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও ছিল জামিনযোগ্য। এদিকে আরিয়ানকে নিয়ে আলোচনায় বারবার উঠে আসছে মুনমুন ধমেচার নাম। মধ্যপ্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন পেশায় একজন মডেল। প্রমোত্তরী পার্টি থেকে শাহরুখের পুত্রের সাথেই আটক হয়েছিলেন তিনি, যার স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক। NCBর জেরায় মুনমুন জানান একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি। নিবিড় আমিন, নিউজ 24। গেল দিন সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর পরিষেবা ভেঙে পড়ার পর আবারও সচল হয়েছে। হোয়াটসঅ্যাপ থেকে টুইট করেও জানানো হয়েছিল পরিষেবা পুনর্বহাল করতে তারা কাজ করছেন। রাত 9টা থেকে ব্যবহারকারীরা হঠাৎই সমস্যার সম্মুখীন হন। প্রায় 6 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তারপর ধীরে ধীরে ফিরতে শুরু করে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তম প্ল্যাটফর্মগুলো। তবে ঠিক কী কারণে এই ধরনের বিপর্যয় তা কোনো পক্ষই পরিষ্কার করেনি। কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ফেলা বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ চলাচলকারী যাত্রী এবং স্থানীয়রা। জমানো বর্জ্যের কারণে বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে মহাসড়কও। এ কারণে সব বর্জ্য গড়িয়ে পাশের পানি নিষ্কাশন খালে ফেলেছে সড়ক বিভাগ। এতে অসন্তুষ্টি প্রকাশ করেছে কুষ্টিয়া পৌরসভা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন শেখ ইমন। ঢাকা রোড নামের এই আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া প্রান্তে দীর্ঘদিন জমে আছে বিশাল ময়লার স্তূপ। দূর থেকে বস্তা ভরে এনে সড়কের পাশে ময়লা ফেলে রাখে, এমনকি মরা পশু ফেলে রাখা হয় অঘোষিত এই ভাগাড়ে। ময়লা পচা উৎকট গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ, আর সড়কে চলাচলকারীদের জন্য দুর্গন্ধের এই জায়গাটি পার হওয়াই যেন দুষ্কর। নোংরা আবর্জনার জন্য আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। যে গন্ধ, আমরা ধরেন ভাত খেতে পারি না,
মানে বমি ঠেলে আসে, অসুখ বিসুখ, ছেলেপেলে ডায়রিয়া হয়। ময়লা আবর্জনা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে বাস করবো এই জায়গায়? ময়লার স্তূপে পানি জমে ক্ষতি হচ্ছে সড়কের, সে কারণেই ময়লা গড়িয়ে খালে ফেলে দিয়েছে সড়ক বিভাগ। দূষিত ময়লা পানি মানুষের গায়ে পড়ে, অনেক সময় রোড সাইড দিতে গিয়ে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকে। সে কারণে আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় এইটাকে অপসারণ করার জন্য এসকেভেটর দিয়েছেন। ময়লার সঠিক ব্যবস্থাপনা না করায় সমস্যার সমাধান হয়নি, বরং দুর্গন্ধ আরও বেড়েছে আর নিষ্কাশন খাল ভরাট হওয়ার আশঙ্কা করছে কুষ্টিয়া পৌরসভা। আমরা অবশ্যই তাদের বলবো যে যারা এটা করলো তাদেরকে বলবো যে আপনি এটা করলেন কেন, তার কি জবাব দেয়, তারপর আমরা সেই জবাবের পরিপ্রেক্ষিতে আমাদের আইনগত ব্যবস্থা থেকে আমরা নেব। ময়লা না ফেলার জন্য সাইনবোর্ড লাগানো হলেও এখনো বিক্ষিপ্তভাবে বস্তা ভর্তি ময়লা ফেলে রাখা হচ্ছে সড়কের বিভিন্ন জায়গায়। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। জানাবো খেলার খবর। টানা 2 জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন নেপাল, আর সমান 1 জয় আর ড্রয়ে বাংলাদেশের অবস্থান 2-এ। পয়েন্ট টেবিলের সেরা 2 দলের মধ্যে হবে শিরোপা লড়াই, যদিও বাংলাদেশ নেপাল ছাড়াও 2টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। লঙ্কানরা একটি ম্যাচেও জয় না পাওয়ায় বাকি 2 দল মালদ্বীপ আর ভারতের থাকছে সেরা 2-এ উঠে আসার সুযোগ। এখন পর্যন্ত এই 2 দলই খেলেছে একটি করে ম্যাচ, যেখানে বাংলাদেশের সাথে ড্র করায় 1 পয়েন্ট। ভারত আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে, আর কোনো পয়েন্ট ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের অবস্থান টেবিলে 4 নম্বরে। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।